এসআইআর কি বাংলায় নির্বাচনের আবহকে আরও একটু এগিয়ে নিয়ে এলো? যেদিন বাংলায় বাড়ি বাড়ি গিয়ে ওই এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করলো বিএলওরা, ঠিক সেদিনই আবার পথে নামলো বাংলার শাসক এবং বিরোধী উভয়। এসআইআর বাংলার শাসক দলের কাছে অক্সিজেন নাকি বড় হাতিয়ার? এসআইআর নিয়ে শাসক মোকাবেলায় বিরোধীদের অবস্থানটাই বা কি? যুযুধান দুই পক্ষের বিবাদ কি এই এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আরো বাড়িয়ে দিচ্ছে? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ পূর্ব ঘোষিত অনুযায়ী রেড রোডের আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মোড় পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। আর এই মিছিলের একেবারে পুরোভাগে ছিলেন দলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই যে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, সেই মিছিলে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি সব নেতা মন্ত্রী সন্ত্রী সবাই থাকবেন। এ আর নতুন কি? এর আগে একাধিক ইস্যুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাই এই পথে নেমে রাজনীতি। খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জীবনের শুরুটাতেই আন্দোলনরত অবস্থাতেই তিনি তার একাধিক কর্মসূচি গ্রহণ করে গেছেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। কিন্তু শাসকের আঙিনায় আসার পরেও অর্থাৎ ক্ষমতার অলিন্দে যাওয়ার পরেও তার এই পদযাত্রা কিন্তু থামেনি। 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে এখনো অনেকটা বাকি, কিন্তু তার আগে যে ঘোষিত হয়ে গিয়েছে বাংলায় এসআইআর, আর রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তারা তো বলছেন যে এই এসআইআর নাকি রাজ্যের ভোটের সমীকরণটাই বদলে দেবে। 1 কোটিরও বেশি নাম বাদ যাবে এবং এই নাম যারা বাদ যাবে তারা বেশিরভাগই নাকি অনুপ্রবেশকারী, এবং এই অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার ভুতুরে ভোটার বাদ চলে গেলে নাকি রাজ্যের বিরোধী শিবিরের ভোট বাড়তে পারে, এমনটা সম্ভাবনার কথাও তারা দাবি করছেন এবং সেখান থেকে তারা একটা জয়ের স্বপ্ন দেখছেন। খুব স্বাভাবিকভাবে সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে তো এসআইআরটা রাজ্যের শাসক দলের কাছে ভিলেন। কিন্তু আমি যদি বলি যে এসআইআরটা মোটেও রাজ্যের শাসক দলের কাছে ভিলেন নয়, বরং বাড়তি অক্সিজেন যোগালো রাজ্যের শাসক দলের কাছে, আপনারা আমার সঙ্গে সহমত হবেন? হতেও পারেন, নাও হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন আমি এটা বলছি যে বাংলার শাসক দলের কাছে এই এসআইআরটা অক্সিজেন হয়ে এলো। একটু খেয়াল করে দেখুন যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে কি এই বাংলার রাজনীতিতে ঘটেছে বা বাংলার সমাজনীতিতে ঘটেছে। একটার পর একটা যে ঘটনাগুলো ঘটেছে সব ঘটনার ক্ষেত্রেই কিন্তু অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসক দলের থেকে। এই রাজ্যের শাসক দলের দিকে যে আঙুলগুলো উঠেছে তার একাধিক বিষয় আপনাদের জানা, আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না, তবু বলি। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, কয়লা চুরি, রেশন চুরি, পথে একেবারে রোদ জল বৃষ্টিতে ভিজে চাকরি প্রার্থীদের বছরের পর বছর ধরে হাহাকার, 26,000 চাকরি চলে যাওয়া, তাদের হাহাকার, তাদের প্রতিবাদ, এবং সর্বশেষ আরজি কর কাণ্ড। একটা 5 বছরের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে 2021 থেকে 2025, এখনো 26 আসেনি। যে কোনো বিরোধী রাজনৈতিক দলের কাছে এই সমস্ত বিষয়গুলো এক একটা হাতিয়ার। কিন্তু যেটা আজকের আলোচ্য বিষয় যে এসআইআরটা সত্যিই কি রাজ্যের শাসক দলের কাছে ভিলেন না অক্সিজেন না হাতিয়ার, সেখানে যদি আসি তাহলে খেয়াল করে দেখুন যে ওই যে অভিযোগগুলো রাজ্যের শাসক দলের দিকে বা রাজ্য সরকারের দিকে বিরোধীরা তুলেছে, তাতে যে রাজ্যের শাসক দল রাজ্যের সরকার তাদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে, এই বিষয়তে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের শাসক দলের কাছে তাহলে হাতিয়ার কি ছিল? খেয়াল করে দেখুন, এতদিন রাজ্যের শাসক দলের কাছে হাতিয়ার ছিল মোকাবেলা করার কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের কাজে টাকা না দেওয়ার বঞ্চনা,
আবাসের টাকা না দেবার বঞ্চনা, যদিও এই দুটো বিষয়ের ওপরেও বিরোধীদের ওই দুর্নীতির অভিযোগও ছিল। কিন্তু খেয়াল করে দেখুন, এই একটি ইস্যুকে সামনে রেখেই রাজ্যের শাসক দল কখনো দিল্লিতে গিয়ে কখনো কলকাতায় লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে গেছে কেন্দ্রের বিরুদ্ধে, রাজ্যের বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। বিশেষ করে এই এসআইআর আসার পরেই দেখুন, যখন বিহারে এসআইআর হচ্ছে, বাংলায় এসআইআর ঘোষণা তো অনেক দূর, তখন বিহারে যখন এসআইআর হচ্ছে এবং গোটা দেশ জুড়ে একটা ধরপাকড়ের ব্যবস্থা চলছে এবং সেখানে একটা দুটো এই ধরনের ঘটনা আমাদের সামনে আসছে যে এ বাংলার মানুষরা যারা অন্য রাজ্যে কাজ করতে গেছে তারা হ্যারাসমেন্ট হচ্ছেন, তাদেরকে ধরে ধরে বাংলা ভাষা বলার কারণে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে। এই খবর আসা মাত্রই খেয়াল করে দেখুন, এই গোটা বিষয়টাকে একেবারে ঝপাত করে লাফিয়ে ক্যাপচার করে নিল কে বা কারা, না রাজ্যের শাসক দল। খুব স্বাভাবিকভাবেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রথম বাংলা অস্মিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেদিন থেকেই একটু একটু করে এসআইআর সুর চড়ানো তিনি শুরু করলেন। এবার রাজ্য সরকার লাগাতার এই এসআইআর সুর চড়াচ্ছে এবং রাজ্য সরকার যত এই এসআইআর সুর চড়াচ্ছে, বাংলা অস্মিতার সুর চড়াচ্ছে, ততই কিন্তু বিরোধী রাজনৈতিক দল বিভ্রান্ত হচ্ছে। কেন না, খেয়াল করে দেখুন, এই টোটাল আক্রমণটা কিন্তু রাজ্যের বিরোধী শিবির অর্থাৎ বিজেপির দিকে যেমন, ঠিক তার সরাসরি একেবারে কেন্দ্রের দিকে তিনি করছেন। আর এই অভিযোগের মোকাবেলা করতে গিয়ে বিজেপি পাল্টা বক্তব্য, পাল্টা কর্মসূচি গ্রহণ করছে, কিন্তু অদ্ভুতভাবে মূল যে অভিযোগগুলো নিয়ে এই এত বছর ধরে নানাবিধ কর্মকাণ্ড চলল, সেগুলো কোথাও যেন ভ্যানিশ হয়ে গেছে, তাই নয় কি? এখন আর চাকরি দুর্নীতির কথা শুনছেন, এখন আর চাকরি হারাদের পথে দেখছেন, নেই তো। এখন আর ওই শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা হচ্ছে, কিংবা ধরুন ওই রেশন দুর্নীতির কথা হচ্ছে, গরু পাচারের কথা হচ্ছে, সবটাই ঘুরে ফিরে কেন্দ্রীভূত হয়ে গেছে এই এসআইআর। এবং খুব স্বাভাবিকভাবে আজকের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার আরও একটি গুরুত্বপূর্ণ কথা উত্থাপন করলেন। কি বলছেন তিনি? তিনি বলছেন মতুয়া এবং রাজবংশীদের সিএএ ক্যাম্পে যেতে বারণ করছেন। কেন এই সিএএ ক্যাম্প? বিজেপি যেটা মনে করেছিল যে বাংলাদেশ থেকে আগত ওই দেশের সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এই বাংলায় ঢুকে পড়েছে তাদেরকে ধরা হবে, বের করে দেওয়া হবে, বা তাদের নাম, যাদের নাম এই ভোটার তালিকায় রয়েছে তাদের নাম বাদ যাবে, সেখানে তারা দেখছে যে শুধু তাদের নাম তো বাদ যাচ্ছে না, তাদের নামের পাশাপাশি হিন্দুদেরও নাম বাদ যাচ্ছে।